ইনফ্লো হয়ে থাকে তখন আমরা তাকে বলবো যে এটা হচ্ছে কনস্ট্যান্ট প্রতি মাসে, প্রতি বছরের জন্য। তো সেটার ক্ষেত্রে আমরা ক্যালকুলেশনটা করব যখন হবে এরকম ক্যাশ আউটফ্লো ডিভাইডেড বাই ক্যাশ ইনফ্লো, হ্যাঁ? আউট বাই ইনফ্লো। আউটফ্লো আর ইনফ্লো হচ্ছে একই ক্যালকুলেশনের বিষয়। আর যখন আমার সিম থাকবে না তখন আমার কি করতে হবে, কত বছরের মধ্যে আমি এটা প্ল্যান করেছি কমপ্লিট করার বা হচ্ছে আম ধরো টাকাটা ইনভেস্ট করেছিলাম, আমি বললাম কি ৫ কোটি টাকা ইনভেস্ট করেছিলাম এবং হচ্ছে এই প্রজেক্টটা কমপ্লিট করার টাইমিং ছিল আমার ২ বছর। তাহলে এখানে কমপ্লিটেড ইয়ার হবে কি 2 ইয়ার্স প্লাস রিকোয়ার্ড ইনফ্লো। তাহলে ইনফ্লো আমরা কত দিলাম? সেটা হবে ইনফ্লো হচ্ছে কি ওই যে ৳৫,০০,০০,০০০ যে ইনভেস্ট করেছি, তো এটা আমার কি প্রতি বছর একটা নির্দিষ্ট অ্যামাউন্ট এ আসবে। ওই অ্যামাউন্ট গুলোর একটা ক্যালকুলেশন এখানে থাকবে। প্লাস হচ্ছে ইনফ্লো অফ নেক্সট ইয়ার। এরপর হচ্ছে কি নেক্সট ইয়ার এর ইনফ্লো কত হবে সেটাও আমার থাকবে। এগুলো আমরা যখন ক্যালকুলেশন করব তখন আরেকটু বুঝতে পারবা। ইকুয়েশন গুলো একটু খেয়াল রাখো। ওকে? তো এটা যদি আমরা করি তখন আমরা হচ্ছে কি কত বছরের মধ্যে পেব্যাক পিরিয়ড হচ্ছে কত বছরের মধ্যে আমার ইনভেস্টেড টাকাটা আমার হাতে পাবো। তো এটা হচ্ছে টাইম ক্যালকুলেশন করে এটার মাধ্যমে। ওকে? পেব্যাক পিরিয়ড এ আমরা হচ্ছে ক্যালকুলেশন করব যে কত বছরের মধ্যে আমরা পেয়ে যাবো। তারপরে হচ্ছে বলেছে এভারেজ রেট অফ রিটার্ন, নিচে বলেছে ডিসকাউন্টেড পেব্যাক পিরিয়ড। আমরা যেহেতু পেব্যাক পিরিয়ড মাত্রই পড়েছি। আল্লাহু আকবার। তো সেটার ক্ষেত্রে ডিসকাউন্টেডটা একটু দেখে নেই। এখানে কি বলা হয়েছে? বলেছে দ্য ক্যাশ ইনফ্লোস আর ডিসকাউন্টেড। এই ইনফ্লো যেটা হচ্ছে আমার প্রতি মান্থে বলি, বছরে বলি যে অ্যামাউন্ট আমার কাছে আসতেছে, সেটা তোমার একটা নির্দিষ্ট অ্যামাউন্ট এ ডিসকাউন্ট দেয়া হবে। বিভিন্ন সময়ের প্রেক্ষিতে। আমি যেটা বলেছিলাম যে ডিসকাউন্টেড মেথড হচ্ছে এটা যে আমাদেরকে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট এ টাকা হয়তো আম কেটে নিবে অথবা হচ্ছে টাকা হয়তো আসবে। ডিসকাউন্ট মানে কি একটা পার্সেন্টেজ এ এরকম হবে যে আমি যে টাকাটা ইনভেস্ট করেছি সেটা প্রতি মাসে যে আসতেছে আমার কাছে ভালো। বাট আ ওখানে হচ্ছে তোমার ১০% করে ট্যাক্স পে করতে হচ্ছে। তো এটাকে আমরা ডিসকাউন্টেড বলব। ওকে, এরকম যদি হয় তখন কি করতে হবে? ক্যাশ ইনফ্লো যেটা থাকে সেটাকে আমাদের ক্যালকুলেট করতে হয় যে প্রেজেন্ট ভ্যালু যেটা থাকে, টাকার যে একটা ভ্যালু থাকে, হ্যাঁ? ওইটাও একটা পার্সেন্টেজ এ থাকে। ধরো 10% থাকে, 5% থাকে। ওই পার্সেন্টেজ এর ভ্যালুটা কত? ওই ভ্যালুটা দিয়ে মাল্টিপ্লাই করে আবার ইনফ্লোটাকে এটা হচ্ছে লাইনে আনতে হয় কি আর। যে ডিসকাউন্ট যেহেতু বলতেছে কত পার্সেন্ট ডিসকাউন্ট ধরলাম প্রেজেন্ট ভ্যালুটা হচ্ছে বর্তমানে প্রেজেন্ট ভ্যালু আর ফিউচার ভ্যালু জিনিসটা বুঝি আমরা কি জিনিস বা শুনেছ? আমি একটু বলি প্রেজেন্ট ভ্যালু হচ্ছে আমরা যখন কোনো টাকা পয়সা ব্যবহার করি বর্তমানে এই বাজারে আজকের দিনে ওটার মূল্য কেমন সেটাকে আমরা বলবো প্রেজেন্ট ভ্যালু এবং এই টাকাটা ৫ বছর পরে কোন মূল্যে যাবে ওটাকে আমরা বলবো ফিউচার ভ্যালু। ভবিষ্যতে টাকার মূল্য কেমন হবে ওটাকে বলবো ফিউচার ভ্যালু। তো তোমার কি মনে হয় আজকে আমি যে টাকাটা ইনভেস্ট করব, যেই আম আ ধরো ৳৫,০০,০০,০০০ ইনভেস্ট করলা, তোমার কি মনে হয় ৫ বছর পরে ৳৫,০০,০০,০০০ র ভ্যালু কি সেম থাকবে? বাড়বে বা কমবে না? অবশ্যই কমে যায়, বাড়ে না। দেখাই যাচ্ছে মানে আমাদের গত কয়েক বছরের এনালাইসিস আমরা কি দেখতে পাই? টাকার ভ্যালু দিন, দিন কমতেছে। তাই না? যে আমাদের এখানে ধরো আগে ৳১০০ দিয়ে তুমি ব্যাগ ভর্তি যে বাজার করতে পারতা, এখন ৳১,০০০ দিয়েও বাজার করতে পারো না। তো কি হচ্ছে জিনিসটা চেঞ্জ হচ্ছে। তো এই কারণেই বলা এই ভ্যালু গুলোকে আমরা বিভিন্ন পার্সেন্টেজ দিয়ে প্রকাশ করি। এখন যদি বলে যে আজকের আ আ টাকার যে মূল্য সেটা হচ্ছে আ 5% করে আম ডিসকাউন্ট করা হয় বা হচ্ছে 5% করে কমবে বা বাড়বে। তো ওই পার্সেন্টেজটাকেই আমরা হচ্ছে ক্যালকুলেশন করব। এখানে মাল্টিপ্লাই করে নিব আমার হচ্ছে ওই রেজাল্টের সাথে ইনফ্লোর সাথে, হ্যাঁ? তো এটারও আমার ইয়ে করা ক্যালকুলেশন এর নিয়ম সেমই কমপ্লিটেড ইয়ার থাকবে। কত টাকা আসলো, কত টাকা আমার হচ্ছে পরের বছরে আসলো সেটার একটা ইকুয়েশন দিয়ে ক্যালকুলেশন করে নেব। তারপরে বলা হয়েছে রেট অফ রিটার্ন। হুম? রেট অফ রিটার্ন এই নামটাতেই তোমরা মানে খেয়াল করলে বুঝতে পারবা যে
যে কোন হারে আমার কাছে একটা জিনিস ফিরে আসে। রেট অফ রিটার্ন বলেছে কোন হারে আমার কাছে যেকোনো একটা প্রোডাক্ট হতে পারে, বা আমরা এখানে যেহেতু টাকা-পয়সা নিয়ে ক্যালকুলেশন করতেছি, ফাইন্যান্সিয়াল জিনিস আমরা হচ্ছে হিসাব নিকাশ করতেছি। তো সেই ক্ষেত্রে বলা হয় যে আমার কাছে যেই টাকাটা আমি যে ইনভেস্ট করেছি সেই টাকাটা কত পার্সেন্টেজে আমার কাছে ফিরে আসবে। হুম? এইটা। তো এই ক্ষেত্রে করা হয় কি, প্রফিট আফটার ট্যাক্স এন্ড ডেপ্রিসিয়েশন ইজ কনসিডার্ড। মানে হচ্ছে কি, আমার ট্যাক্স পে করার পরে আমরা হচ্ছে যখন কোনো টাকা ইনভেস্টমেন্ট করি, করলে কি হয়, লাভ লস অনেক কিছুই হয়। ধরলাম লাভই হইলো। লাভ হইলে ওই লাভ দিয়েই কিন্তু আমরা কি করি, লাভ হয় কি, কি হিসাব করে? আমার ধরো যত বেতন-টেতন আছে, ঘর ভাড়া, আ তারপরে ওয়ার্কারদের বেতন বা হচ্ছে জিনিসপত্র কেনাকাটা করলাম, যাই করলাম না কেন সেগুলো সব কিন্তু এটার মধ্যে পড়তেছে। এগুলো সব বিল-টিল দিয়ে আমার হাতে এক্সট্রা যেটা থাকবে সেটাই হইতেছে আমার কি, ব্যবসার প্রফিট। তারপরে বলা হয়েছে ওইটা প্রফিট তো ঠিক আছে। এখন কি, তোমার যদি ট্যাক্স পে করতে হয় তাহলে এখানে করতে হবে। এখানে বলা হয়েছে প্রফিট আফটার ট্যাক্স এবং ডেপ্রিসিয়েশন, মানে এই যে আমরা যে যন্ত্রপাতি ব্যবহার করতেছি সেগুলোর পিছনে কি টাকা পয়সা খরচ হচ্ছে না? নষ্ট হয়ে যাচ্ছে, ঠিক করা লাগতেছে। এই যে এক্সট্রা যে টাকাগুলো খরচ হচ্ছে, এই টাকাগুলোর খরচপাতি বাদ দিয়ে মিটমাট করে আমার হাতে যদি আর এক্সট্রা টাকা থাকে তাকে আমরা বলতেছি প্রফিট, হ্যাঁ? আফটার ট্যাক্স এবং ডেপ্রিসিয়েশন। তো এই রেট অফ রিটার্ন এর ক্ষেত্রে কি করা হয়? আমরা এক্সট্রা আম আ যেগুলো পে করি ওগুলো আমরা হচ্ছে ডিডাকশন করে বা কেটে-কুটে তারপরে হচ্ছে মেইন প্রফিটটা যদি রাখি তাকে আমরা বলতেছি রেট অফ রিটার্ন, হ্যাঁ? তো রেট অফ রিটার্ন কে আমরা হচ্ছে আ ২ টার উপর ক্যালকুলেশন করে, একটা হচ্ছে আমি এভারেজে কতটুকু ইনভেস্টমেন্ট করলাম, আমার ইনভেস্টমেন্ট কতটুকু ছিল সেটা, অর আমার ইনিশিয়াল ইনভেস্টমেন্ট কেমন ছিল সেটার উপরে, এবং এটার ইকুয়েশনটাও দেওয়া আছে। দেখো, প্রফিট আফটার ট্যাক্স এবং হচ্ছে কি আমার যেহেতু এভারেজ ইনভেস্টমেন্ট ওইটা হবে নিচে। আবার ওইটাও হবে প্রফিট আফটার ট্যাক্স, আর এটা যেহেতু ইনিশিয়াল করতেছি ইনিশিয়ালটা হবে নিচে। এভারেজ প্রফিট আফটার ট্যাক্স এটা আবার ক্যালকুলেশনের বিষয়। প্রফিটটা কত হবে ট্যাক্স দেওয়ার পরে, এভারেজে কত হবে সেটাও আমরা এখানে ক্যালকুলেশন করব। ওকে। তারপরে হচ্ছে নেট প্রেজেন্ট ভ্যালু। নেট প্রেজেন্ট ভ্যালু হচ্ছে কোনো একটা অর্থের বর্তমান মূল্য কতটুকু আছে সেটা যদি আমরা ক্যালকুলেশন করি। সেটা কিভাবে করি? ওই যে একটু আগে বললাম না, আমরা প্রেজেন্ট ভ্যালু, বর্তমানে টাকার মূল্য কত সেইটা দিয়ে করব, যে কতটুকু টাকা আমার কাছে আসলো আজকের দিনে বা হচ্ছে এই মাসে কতটুকু টাকা আমার কাছে আসলো এবং কত টাকা আমার থেকে চলে গেল, সেটা যদি একটা উম আমরা সিম্পল একটা এনালাইসিস করি তখনই আমার নেট যে ভ্যালুটা, প্রেজেন্ট ভ্যালুটা সেটা নেট একটা অ্যামাউন্ট বের হয়ে যাবে। এবং বলা হয়েছে আমরা যখন কোনো প্রজেক্ট নিয়ে এনালাইসিস করব, যেই যেই প্রেজেন্ট ভ্যালুর আ আ অ্যামাউন্টটা আমার বেশি হবে, আমাদের তাকে চুজ করা উচিত। যে নেট প্রেজেন্ট ভ্যালু, টাকার মূল্য যদি এরকম হয় অনেক বেশি, আমার কোন দেশে এরকম হইলো, সাপোজ আমি আ এ A নামক একটা প্রোডাক্ট সেল করছি এবং B নামক একটা প্রোডাক্ট সেল করছি। দেখা যাচ্ছে A নামক প্রোডাক্ট যদি আমি সেল করি, আমার হচ্ছে অনেক পরিমাণে আ টাকা-পয়সা থাকতেছে, ভালো হচ্ছে বা হচ্ছে এটার আ মূল্যটা ভালো দামে ধরে আমি সেল করতে পারতেছি। তো দেখা যাচ্ছে এইসব ক্ষেত্রে আমার কি করতে হবে, যেটার ভালো দাম থাকবে বা প্রেজেন্ট ভ্যালুটা বর্তমান বাজারে বেশি থাকবে, অবশ্যই তোমার সেটা সেল করতে হবে। যে এ নামক বাজারে চাহিদা অনেক এবং হচ্ছে মানুষ এটা কিনতেছে। সো আমরা এ নামক যে প্রোডাক্ট আছে সেটা নিয়ে কাজ করব। তো এটাই বলা হচ্ছে নেট প্রেজেন্ট ভ্যালু আমরা যখন ক্যালকুলেশন করব অথবা হচ্ছে এনালাইসিস করব, আমরা এইভাবে করব যে নেট প্রেজেন্ট ভ্যালু, যেই প্রজেক্টের নেট প্রেজেন্ট ভ্যালু হাইয়ার হবে সেই প্রজেক্টকে আমরা সিলেক্ট করব। ২ টা প্রজেক্ট যদি পাশাপাশি থাকে তখন ক্যালকুলেশন করতে হয় না যে কোনটা নেওয়া উচিত হবে, হবে না। তো এখানেও সেম আমরা হচ্ছে ক্যালকুলেশন করব যে আমার কোনটা নেওয়া উচিত হবে, কোনটা হবে না। যদি আমার হাতে ২ টা প্রজেক্ট থাকে। তারপরে বলা হয়েছে প্রফিটেবিলিটি ইনডেক্স।
প্রফিটেবিলিটি ইজ প্রফিট, এটা হচ্ছে প্রফিটটা মেজার করে যে আসলে আমার এই প্রজেক্টে প্রফিট হবে কিনা, যে আমি এই প্রজেক্টটা করতে পারবো কিনা, আমার জন্য ভালো হবে কিনা, এই জিনিসগুলো আসলে ক্যালকুলেট করে। এবং বলা হয়েছে প্রফিটেবিলিটি ইনডেক্স এর ভ্যালু যদি আমার ১ এর চেয়ে বেশি হয়, এটা অবশ্যই আমার জন্য প্রফিটেবল হবে। মানে এই বিজনেস আমি যদি রান করি বা হচ্ছে যেই গতিতে চালাচ্ছিলাম, সেই গতিতে আমরা যদি চালাই তাহলে আমরা কি করতে পারবো? আ আমাদের প্রফিটটা অর্জন করতে পারবো। তো এইজন্যই এই সিম্পল একটা ইকুয়েশন, কঠিন কিছু না। জাস্ট হচ্ছে আ এই সিম্পল ইকুয়েশনটা দিয়ে যে আমার কতটুকু টাকা আসলো, কতটুকু টাকা আমি ঢেলেছিলাম। এই ২ টা যদি একটা ক্যালকুলেশন করি তাহলে আমার প্রফিটেবিলিটি ইনডেক্স বের হয়ে যাবে। ওকে? তারপরে বলা হয়েছে এটার ভ্যালু যদি আমার ১ এর চেয়ে বেশি হয় অবশ্যই আমরা তাকে অ্যাকসেপ্ট করব এবং ১ এর চেয়ে কম হইলে আমরা তাকে রিজেক্ট করব। হুম? তো আমরা এখানে আ feasibility টেস্ট করার জন্য যে ইকুয়েশন গুলো করেছি, সেগুলোর একটা অ্যাপ্লিকেশন থাকবে এখানে। সেটা হচ্ছে কি ২ টা প্রজেক্ট আমরা ধরলাম। আ আ কোন একটা কোম্পানি সে ২ টা প্রজেক্ট হাতে নিয়েছে। এখন আসলে ২ টা প্রজেক্টেরকে পাশাপাশি রেখে ওর কাজ হচ্ছে ক্যালকুলেশন করা যে এই যে আমরা যেই আ টেকনিকস গুলো ফলো করেছি, এই টেকনিক গুলোতে যদি যাই কোনটা আমার জন্য ভালো হবে। আমরা এখানে দেখতে পাচ্ছি একটা আ টেবিল দেওয়া আছে। A নামক একটা প্রজেক্ট আছে, B নামক একটা প্রজেক্ট আছে এবং এখানে বলা হয়েছে প্রজেক্টটা ৪ বছরের মধ্যে শেষ করবে। ওকে? তো আ এবং এই প্রজেক্ট A আর B তে যে টাকা-পয়সা আসতেছে, টাকা-পয়সা আসলে এখানে টাকা-পয়সা আসতেছে, এখনো যাইতেছে না। বলছে ইন অর আউট, ইন অর আউট। তাহলে হচ্ছে কি আমাদের ইন হচ্ছে এখানে। আ আমরা কি আ কি করতেছি দেখতেছি যে প্রতি বছর আমাদের একটা নির্দিষ্ট পরিমাণ টাকা আসতেছে। সেটার একটা টেবিল এখানে দেওয়া, সাথে কিছু ও আ এ জিনিস দেওয়া আছে যেমন হচ্ছে accumulated, যেটা হচ্ছে কি আমার যে টাকাটা আসতেছে সেটা যদি আমি পরের বছরের টাকার সাথে এড করি ওই বছরের জন্য কতটুকু হবে সেটা এখানে এড করা আছে। তো এই সিম্পল টেবিলটাকে আমরা বলবো কি উম আমার এখানে যে টেবল সিলেকশন এর ক্ষেত্রে অনেক মানে টেবিল না, সরি, প্রজেক্ট সিলেকশন এর ক্ষেত্রে এটা অনেক হেল্পফুল হয় কি, যেহেতু আমরা দেখতেই পাচ্ছি পাশাপাশি ২ টা প্রজেক্ট এবং ২ টা প্রজেক্টের ক্ষেত্রে ক্যাশ ইনফ্লোটা কেমন হবে, তাই না? ক্যাশ ইনফ্লোটা কেমন হবে সেটাই আসলে এখানে দেখার বিষয়। তো আ এখানে আরো কিছু ইনফরমেশন দিয়েছে দেখি, যে এখানে ডেপ্রিসিয়েশন একটা চার্জ বলেছে যে ২০,০০০ পার annum। মানে হচ্ছে কি খরচপাতি কিসের? চেয়ার, টেবিল বা যেকোনো জিনিসই হলো তোমার ক্লাসরুমের কোনো জিনিস নষ্ট হয়ে গেল, হ্যাঁ? যদি এরকম হয় নষ্ট হয়ে গেছে তখন হচ্ছে কি করতে হয় আমাদের? আ ওই কলম নিয়ে হ্যাঁ, 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 আ আ হ্যাঁ, আচ্ছা, বলতেছিলাম ডেপ্রিসিয়েশন এর কথা, যে আমরা যে প্রোডাক্টটা ইউজ করতেছি সে প্রোডাক্টটা ইউজ করতে গেলে কোনো খরচপাতি লাগে। যেমন হচ্ছে আমরা যদি বলি টেবিল, চেয়ার, কলম এগুলো ব্যবহার করতেছি। এগুলো ব্যবহার করতে গেলে এগুলোর রিপেয়ারেন্স এর যে খরচটা লাগে সেটাকে আমরা ধরলাম ডেপ্রিসিয়েশন। বা হচ্ছে একটা রুমে যে এসি চলতেছে, এসি নষ্ট হয়ে গেলে বা হচ্ছে এসি সার্ভিসিং করতে গেলে আমার হচ্ছে একটা খরচ হয়। উম সেগুলোকে বলছি। তো সেটা ধরলাম প্রতি বছর আমাদের হচ্ছে ২০,০০০ করে লাগে। তারপরে কিছু রেসিডুয়াল ভ্যালু থাকে প্রত্যেকটা প্রজেক্টের জন্যই, সেটা হচ্ছে ২০,০০০ অ্যামাউন্ট। রেসিডুয়াল ভ্যালু হচ্ছে ধরো কোনো একটা প্রোডাক্ট তুমি অনেকদিন ইউজ করলা। ইউজ করার পরও তার একটা মূল্য থাকলো, নির্দিষ্ট কোনো একটা মূল্য থাকলো ওরকম। যেমন আমরা যদি বলি যে একটা গাড়ি আমি ব্যবহার করেছি ২ বছর। এখন এটা আমি যদি রেখে দেই তারপরেও কিন্তু এটার মূল্য আছে। কারণ কি এটা আমি সেল করলে ওই সময়েও একটা নির্দিষ্ট অ্যামাউন্ট পাবো।
তো ওরকম হিসাবে বলেছে যে ২ টা প্রজেক্টেরই রেসিডুয়াল যে ভ্যালুটা সেটা হচ্ছে ধরেছে 20,000। তারপরে তোমাকে ইন্টারেস্ট পে করতে হবে 10% করে। আর এখানে কোনো ট্যাক্স ইম্পোজ করা হয় নাই। তো আপাতত ট্যাক্স নেই। তো এটা হচ্ছে সিম্পল একটা টেবিল এবং হচ্ছে এখানে আমরা যদি দেখি আম ফর দ্যা ইয়ার ১ম এ আ আ ১,০০,০০০ করে কি করা হয়েছে? ইনভেস্ট করা হয়েছিল। তো ১ম বছরে ইনভেস্টমেন্ট আমরা কত করেছি? ১,০০,০০০ মানে এটা আমি কিন্তু ব্যবসাতে দিয়ে দিয়েছি। তো এই কারণে এখানে ব্র্যাকেট দেওয়া মানে মাইনাস বলি, হ্যাঁ? ব্র্যাকেট দেওয়া মানে এটা মাইনাস। পরের বছরে কি হইল? অ্যানোটেশনটা কোথায়? আচ্ছা, যেটাই হোক এই যে আমরা ১ম এ ধরলাম ৳১,০০,০০০ আমরা হচ্ছে ইনভেস্ট করলাম। তো ১ম বছরের জন্য ওই টাকাটা আমার হাতে এখন আর নাই। ওটা ইনভেস্টমেন্ট এ চলে গেছে। তাই এটা মাইনাস। পরের বছর কি হইলো? আমি যে টাকা ইনভেস্ট করেছিলাম সেখান থেকে আমার ৳৪৫,০০০ উঠে আসলো। টাকা যদি আমরা বলি আ সেটা উঠে আসলো। তাহলে হচ্ছে কি আমার হচ্ছে মেইন যে টাকাটা ছিল সেখান থেকে আর তাহলে কত বাকি রইলো উঠে আসার? ৫৫,০০০। তাই এটা এখনো ৫৫,০০০ ব্র্যাকেটে আছে। পরের বছরে কি হলো? সেকেন্ড ইয়ারে আমার ৳৪০,০০০ আরো উঠে আসলো আ ব্যবসা থেকে। তো ওখানে তাহলে কি করব আমরা ৫৫ থেকে ৪০ মাইনাস করব। মাইনাস করলে থাকলো হচ্ছে ১৫ মানে আমার এটা এখনো বাকি আছে। ১৫,০০০ এখনো বাকি আছে ১,০০,০০০ কমপ্লিট হইতে। পরের বছর দেখলাম আমার হচ্ছে ৩৫,০০০ উঠে আসছে। তো ৩৫ থেকে ১৫ যেহেতু এটা মাইনাস, সো এটা মাইনাস করে দেখি এখন ৳২০,০০০ আছে। মানে হচ্ছে কি এইখানে এই জায়গাটায় ৩ নাম্বার যে কি বলবো এটা কলাম আ রো ৩ নাম্বার রোতে আমরা হচ্ছে যদি দেখি যে ৩৫,০০০ আসার পরেও আমার হচ্ছে কি আর কোন টাকা ইয়ে নাই। উম ইনভেস্টমেন্ট যেটা করেছিলাম ইনভেস্টমেন্টের অ্যামাউন্ট কিন্তু চলে এসেছে। এসে বরং আরো এক্সট্রা ৳২০,০০০ এখানে আমরা দেখতে পাচ্ছি এক্সট্রা আছে। ওকে? পরের বছর কি হলো? ৳৫০,০০০ তুমি আবার পেয়েছো। তাহলে এখন কি হবে? আগে ছিল ২০ এখন হলো ৫০। আ টোটাল হচ্ছে ৭০। তার মানে তোমার হাতে এখন আছে ইনিশিয়াল আমরা যদি বলি এটাকে কি বলতে পারি? উম আমার হাতে কি পরিমাণ টাকা আছে, হ্যাঁ? সেটা আমরা বলতে পারি যে সেটা আমার এই পরিমাণ আছে। ওকে? এটা হচ্ছে আমার টেবিলের কাছে। বিনামূল্য প্রজেক্টের ক্ষেত্রেও সেম ১,০০,০০০ ইনভেস্টমেন্ট করেছে এবং হচ্ছে প্রতি বছর উঠে আসতে আমরা দেখতে পাচ্ছি যে ৩ নাম্বার বছরে আর ৪ নাম্বার বছরে ৪ নাম্বার বছরে ধরি ৪ নাম্বার বছরে আমার টাকাটা উঠে আসছে এবং ওই বছর আমি সুখে শান্তিতে আ আমার কাজগুলো করতে পারতেছি। যেহেতু আমার টাকাটা চলে এসেছে। হুম? তো এজন্যই বলা যে এই বছরটাকে একটু ক্যালকুলেশন এ নিতে হয়। কোন বছরটা? যে বছরে আমার টাকাটা উঠে আসছে। আর পরের বছর থেকে কি হবে? ওই আমার যে লাভ, ওই লাভের সাথে এড হইতেই থাকবে, এড হইতেই থাকবে। তো টেবিল তো আপনারা দেখে মানে এখন ক্যালকুলেশন করতে হবে আপনাদের পেব্যাক পিরিয়ড এই প্রজেক্ট এর জন্য কত হবে, বি এর জন্য কত হবে। ইকুয়েশন আমরা দেখেছিলাম যে আমরা আম একটা জিনিস কমপ্লিট যদি করতে চাই কত বছর লাগতে পারে সেটার একটা আ ইয়ে দিব কি আর কি দিব বলতো? আ ক্যালকুলেশন দিব। তো এখানে দেখি আমরা বলেছি কমপ্লিটেড ইয়ার কত বছরের মধ্যে মোটামুটি কমপ্লিট হবে সেটা আমরা বের করব। তার আগে হচ্ছে বের করতে হবে কমপ্লিটেড ইয়ার হচ্ছে আমি যে টাকাটা ইনভেস্ট করেছিলাম সেই টাকাটা আমার কোন বছরে উঠে এসেছে। সেই টাকাটা কোন বছরে আমার হাতে উঠে এসেছে সে বছরটাকে ক্যালকুলেশন করব। তোমরা যেহেতু এখানে দেখতেই পাচ্ছ আমাদের টাকাটা উঠে এসেছে কোন বছরে বলতো? ২ নাম্বার। এখানে ২ নাম্বার যে কলামটা দেখতে পাচ্ছি সেখানে উঠে এসেছে। প্রজেক্ট A এর জন্যও সেম, প্রজেক্ট B
বি এর জন্য সেম দুইটাই মাইনাস মাইনাস আছে, মানে এরপরে যে টাকাটা আসবে এই টাকাটা হচ্ছে প্রফিট। তো ওই লাস্ট যে বছরটা ছিল সেই বছরটাকে ধরতে হয়, হ্যাঁ? তো সেই হিসেবে এখানে 2 ধরা। তারপরে বলেছে 15/35, এটা কি ক্যাশ ইনফ্লো কতটুকু ছিল আর হচ্ছে পরের বছরের আউটফ্লো ইনফ্লো কত ছিল। তো 15 আমরা যেহেতু ওই যে 2 নাম্বার ইয়ার ধরলাম, তো ওই ইয়ারের জন্য আমার ক্যাশ যেটা ছিল হাতে মানে ওইটা কত 15,000, পরের বছর কত উঠে আসলো আমার হচ্ছে ঠিক নেক্সট ইয়ারে আসলো 35,000। তো এখানে উপরে 15 হবে, নিচে হবে 35। প্লাস হচ্ছে আমার ওই বছরটা যে কত বছর আমার হচ্ছে লাগলো আমার ওই ইনিশিয়াল যে ইনভেস্টমেন্ট আমরা করেছিলাম সেই ইনভেস্টমেন্টের ইনিশিয়াল অ্যামাউন্ট যদি আমরা বলি বা যে অ্যামাউন্ট আমি ইনভেস্ট করেছি সেই অ্যামাউন্টটা উঠে আসছে। আচ্ছা, তারপর এখানে বলা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি ২ টা পেব্যাক পিরিয়ড এর জন্য ২ টা সময় বের হয়েছে। এটা হচ্ছে 2.43 আর এটা হচ্ছে 2.91। মানে হচ্ছে কি এই টাকাটা উঠে আসতে এত সময় লাগতেছে। তো এখন যদি বলা হয় এই ২ টা প্রজেক্টের মধ্যে তুমি একটা সিলেক্ট করো কাকে নিবা? তোমার কি মনে হয় যে প্রজেক্টে সময় বেশি লাগতেছে তাকে চুজ করা উচিত নাকি যেটায় সময় কম লাগতেছে ওই কম সময়ের মধ্যেই আমার টাকাটা উঠে আসতেছে তাকে সিলেক্ট করা উচিত? তো আমার যখন কম্পারিজন দেখবো যে আমরা তো একই সেম অ্যামাউন্ট ইনভেস্টমেন্টই করেছিলাম। ১,০০,০০০ যেটা দেয়া আছে ওইটাই তো তুমি ইনভেস্টমেন্ট করেছো। তো ওই টাকাটা তোমার উঠে আসবে হচ্ছে কত বছরে? প্রায় ২.৫ বছরে। আর হচ্ছে বি প্রজেক্টের জন্য প্রায় ৩ বছর লেগে যাচ্ছে। তো এর জন্য আমরা কি করব? ডিসিশন যখন নিব A কে সিলেক্ট করব। আচ্ছা, তারপরে হচ্ছে ডিসকাউন্টেড পেব্যাক পিরিয়ড, এটা যখন ক্যালকুলেশন করব আমরা পড়েছিলাম না যখন আমরা ডিসকাউন্ট ক্যালকুলেশন করব তখন আমরা কি করব এটার সাথে হচ্ছে প্রেজেন্ট ভ্যালুটার যে ভ্যালু থাকবে সেটা হচ্ছে আমরা এড করে নিব। তো ডিসকাউন্টেড ফ্যাক্টর যদি থাকে এটা হচ্ছে তোমার একটা চার্ট দিয়ে দেওয়া হয়। 10% ডিসকাউন্টে তোমার ১ম বছরের ভ্যালুটা কত হবে, ২ বছরের জন্য কত হবে, এরকম ভাবে ১০-১২ বছর পর্যন্ত তোমার ভ্যালু গুলো দেয়া থাকে। এটা মুখস্থের কিছু নেই, এটা দেয়া থাকে। তারপর তোমাদের জন্য এখানে যেহেতু অল্প করে বোঝানো হয়েছে, ছোট করে ৫ টা ভ্যালুটা মুখস্থ করে নিও অবশ্যই, হ্যাঁ? উম তো এটার জন্য কতটুকু কি সেটা আমরা দেখলাম প্রেজেন্ট ভ্যালুর হচ্ছে যেই পার্সেন্টেজটা কত এটা থাকলো। তারপর আমরা কি করে দিব? জাস্ট মাল্টিপ্লাই করে দিব। ১ এর সাথে ২ মাল্টিপ্লাই করলে যা হয় ওটাই হচ্ছে আমার প্রেজেন্ট ভ্যালু। ওকে? ওকে। তারপরে হচ্ছে এখন আমরা যেহেতু ক্যালকুলেশন করব আচ্ছা, ক্যালকুলেশন করতে গেলে তো দেখি আরেকটা টেবিল আছে। এই প্রেজেন্ট ভ্যালু যখন আমরা ক্যালকুলেশন করব ডিসকাউন্টের ক্ষেত্রে যেহেতু আমরা আরে আমার পিছনে আমরা যদি দেখি যে এখানে বলা হয়েছে আহ প্রেজেন্ট ভ্যালু বলতে বোঝায় যে আমরা আমাদের যে ইনভেস্টমেন্টটা ছিল সেই ইনভেস্টমেন্টটা রিকভারি করতে কতটুকু সময় লাগাইলাম বা হচ্ছে কোন সময় আমার টাকাটা উঠে আসলো। তো সেই হিসেবে দেখা যায় এখানে যে আমরা আগের স্লাইডটায় দেখেছিলাম যে ২ বছর যখন ইয়ার বলা হয়েছিল কমপ্লিটেড ইয়ার যে ২ বছরে আমার হচ্ছে টাকাটা উঠে আসবে। বাট ডিসকাউন্টের ক্ষেত্রে কি হয় তার পরের বছরটা ধরবো। এই যে এখানে দেখি যে এখানে ১৫ ছিল। ১৫ এর জন্য আমরা ২ ধরেছিলাম। হ্যাঁ? তো এখানে আমরা কি করব? যে আমার ডিসকাউন্ট যেহেতু এখানে সম্পূর্ণ টাকাটা উঠে আসছে কোন বছরে? সম্পূর্ণ উঠে এসে এবং এক্সট্রা রইলো কোন বছরে? আমার হচ্ছে ৩ বছরে। তাই ওখানে কমপ্লিটেড ইয়ার ৩ ধরবো এবং আমরা যখন এটার হিসাব করব, পেব্যাক পিরিয়ডটা হিসাব করব তখন ইনফ্লো
ক্যালকুলেশনটা করতে হয় কিভাবে? এই পরের বছরের যে অ্যামাউন্টটা ছিল সেটা থেকে একটু মাইনাস করে। এখানে অবশ্য ক্যালকুলেশনটা বিশদ আকারে দেয়া হয় নাই। আ এটাতে দেয়া আছে। এই যে দেখো, এখানে আমার কি করতে হয়? প্রেজেন্ট ভ্যালুটা সম্পূর্ণ সুন্দর করে এই যে আমরা যদি ৪ নাম্বার কলামটা দেখি সুন্দর করে মাল্টিপ্লাই করে একটা রেজাল্ট দেওয়া আছে, হ্যাঁ? এবং হচ্ছে এটা নেট প্রেজেন্ট ভ্যালুটাও ক্যালকুলেশন করা আছে। এনপিভি যেটা দেখতে পাইতেছি। তো আমরা উপরে যখন ক্যাশ ইনফ্লোটা দিব তখন কি করব? আমার নেট প্রেজেন্ট ভ্যালু যেটা থাকবে সেটা থেকে আমার পরের বছরের এই যে যেহেতু ৩ নাম্বার বছর ধরলাম ৩ বছরের পরের বছর হচ্ছে ৪ বছর সেটার হচ্ছে আমার কেমন ইয়ে ছিল ইনফ্লোর অ্যামাউন্টটা কত ছিল সেটা আমরা মাইনাস করে দিব। মাইনাস করে দিলে যেটা থাকে সেটা উপরে লিখব। দিয়ে ডিভাইডেড বাই আমরা হচ্ছে কি করব? পরের বছরের যে ইনফ্লোটা সেটা আমরা ডিভাইড করে দিব। তাহলে আমার বেড়ে যাবে আ প্রজেক্টের ডিসকাউন্টেড যে পেব্যাক পিরিয়ড সেটা। দেখো এখানে ২৩০ কিভাবে আসলো? আমরা এই যে নেট প্রেজেন্ট ভ্যালু যে ক্যালকুলেশন করেছি অনেকগুলো এই সবগুলোকে সামেশন করবা। করে সেটা মাইনাস করবা হচ্ছে এই যে লাস্ট ইয়ারের যে ভ্যালুটা ৩৪,১৫০ সেটা থেকে মাইনাস করবা। মাইনাস করলেই হচ্ছে আমার অ্যান্সার থাকে ২৩০ এটাকে ডিভাইড করবো আবার হচ্ছে লাস্টে যে ইয়ারটা সেটা দিয়ে। করলে দেখতে পাচ্ছি এটা হচ্ছে ৩ বছর আর এটা হচ্ছে কত বছর? ৩ বছর ৩, ৩ ১ মানে ধরো প্রায় তুমি যদি আরেকটু অ্যালাউ করো তাহলে ঠিক আছে। উম এটা প্রায় ৩.৫ বছর এটা কাট অফ উঠে আসবে। আর প্রজেক্ট এর ক্ষেত্রে কত ছিল? ৩ শুধু ৩ আমরা ধরলাম যে ৩ বছর কয়েকদিনের মধ্যেই টাকাটা উঠে আসবে। একই পরিমাণ অ্যামাউন্ট ইনভেস্ট করে। তো ইনভেস্টমেন্টে আমরা কি করব? ওই টাকাটা ধরবো কি আর যেটা আমার উঠে আসতেছে। তো যে উম আমরা যখন আবার ডিসিশন নিব, কি ডিসিশন নিব? যে কোন সবচেয়ে কম সময়ে আমার কোন প্রজেক্ট থেকে পেব্যাক পিরিয়ডটা আমরা পাচ্ছি। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রজেক্ট এর জন্য 3.007 বি এর জন্য আসছে 3.331 কোনটা নিবা? কোনো রিপ্লাই দেয় না। কোনটা নিবা? একটা ছিল 3.007 এটা হচ্ছে 3.331 তো আমার হচ্ছে কথা ছিল কি যেটায় আমার সময় কম লাগবে আমরা তাকে সিলেক্ট করব। তো সেই ক্ষেত্রেও এখানেও আমরা একে সিলেক্ট করব। সেম আমরা যখন আবার রেট অফ রিটার্ন ক্যালকুলেশন করব এখানেও একই কথা যে আমার কোন রেটে আমার টাকাটা আমার কাছে আবার আসতেছে, হ্যাঁ? তো এটার ক্ষেত্রে আমরা যখন হিসাব করেছিলাম এটার ইকুয়েশন দেখেছিলাম। ইকুয়েশনটা কি ছিল? যে উপরে ছিল আমরা কি করব? ইনিশিয়াল ইনভেস্টমেন্ট নিব আর হচ্ছে হ্যালো। প্লাস রেসিডুয়াল ভ্যালুটা নিব। এটাকে আমরা ভাগ করব আমার সময়টা দিয়ে। তো সেই ক্ষেত্রে আমরা কি করেছি? আমার এখানে অনেকগুলো আমরা যদি মেইন এটা দেখি, হুম? এভারেজ ইনভেস্টমেন্ট যদি আমরা করতে চাই, এভারেজ ইনভেস্টমেন্টের ইকুয়েশন হচ্ছে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট প্লাস রেসিডুয়াল ভ্যালু। রেসিডুয়াল ভ্যালু আমার দেয়াই ছিল ইকুয়েশনে ৳২০,০০০ বাট ইনিশিয়াল ইনভেস্টমেন্টটা আমার কিন্তু আ ক্যালকুলেশনের একটা বিষয় আছে বা হচ্ছে আমরা জানি ইনিশিয়াল ইনভেস্টমেন্ট এটা তো আমাদের জানাই আছে। ইনিশিয়াল ইনভেস্টমেন্ট ছিল ৳১,০০,০০০ সেখান থেকে আমাদের বের হলো ৬০,০০০ হ্যাঁ? এটা হচ্ছে এভারেজ ইনভেস্টমেন্ট ক্যালকুলেশন করলাম। আরেকটা হচ্ছে এভারেজ প্রফিট যদি ক্যালকুলেশন করি সেটা কি করব? ইনকাম থেকে ডেপ্রিসিয়েশনটা মাইনাস করব ডিভাইডেড বাই কত বছরের জন্য সেই বছরটা দিয়ে দিব। দিলাম আমার হচ্ছে প্রফিটটা আসলো কি সামথিং আসলো। এখন এভারেজ রেট অফ রিটার্ন এর ইকুয়েশনটা ছিল কি? আমরা হচ্ছে এভারেজ যে প্রফিট সেটা দিব ডিভাইডেড বাই ইনভেস্টমেন্ট কত সেটা দিব। ওকে? এবং এটা পার্সেন্টেজ এ যেহেতু হয় তো এটা 100 দিয়ে মাল্টিপ্লাই করব। দেখো 22,৫০০ এটা কিন্তু ১ম থেকে আসছে যে এভারেজ অ্যাকাউন্টিং প্রফিট। এটা উপরে থাকবে দেন ডিভাইডেড বাই এভারেজ ইনভেস্টমেন্ট। এটা হলো দিলে 100 দিয়ে আমরা যদি ক্যালকুলেশন করি পার্সেন্টেজ এ বের হয়ে গেল। তো আমরা দেখতে পাচ্ছি সেম ওয়েতে বি এর জন্য করা হয়েছে এবং ২ টার রেজাল্ট সেম। তো
তার মানে কি দুইটা প্রজেক্টেই আমরা যদি ইনভেস্টমেন্ট করি আমার হচ্ছে রিটার্নের হার একই আসবে। একটার উপর ডিপেন্ড করে কিন্তু তুমি ডিসিশন নিবা না, হ্যাঁ। তো এখানে যেহেতু আমরা দেখতেই পাচ্ছি সেম রেজাল্ট, তো এখানে ডিসিশনের কিছু নাই। পরের দিকে আগাবো আমরা। এখানে আবার একটু সুন্দর করে আরো নিয়ম কানুন বলা আছে, কোনটা সময় কত কি রকম ভাবে আমরা ডিসিশন নিব। উম, যার রেট অফ রিটার্ন বেশি হবে, মানে টাকা আমার বেশি হারে আমার কাছে আসবে, আমরা তাকে সিলেক্ট করব হায়ার হলে ARR যদি বেশি হয় তখন দুটো প্রজেক্টের ক্ষেত্রে আমরা যারটা বেশি হবে তাকে নিব। যেহেতু এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রজেক্টের ক্ষেত্রে দুইটার অ্যান্সার সেম, তো এখানে তো আসলে আর কোনো ডিসিশন আসে না। আমাদের অন্য আরো কিছু বিষয়ের উপরে জোরদার করতে হবে কি আর। এরপরে হচ্ছে নেট প্রেজেন্ট ভ্যালু। নেট প্রেজেন্ট ভ্যালু হচ্ছে বর্তমানে আমাদের টাকার মূল্য কেমন সেইটা। আমি তোমাদের ডেফিনেশনটা বলেছিলাম, তো এটা ক্যালকুলেশনের একটা ফর্মুলা আছে সুন্দর করে এখানে দেওয়া, যেমন নেট প্রেজেন্ট ভ্যালু ইকুয়াল টু আমাদের একটা সামেশন দেওয়া থাকবে, যেখানে হচ্ছে কি ইনফ্লো হইলো কিনা সেটা দিব, এবং হচ্ছে আম, আমার ডিসকাউন্টের একটা রেট থাকবে, এগুলোতে ক্যালকুলেশন করতে হয়। তো এটা হচ্ছে ক্যালকুলেশন নিয়ম। যেটা তোমাদের ক্যালকুলেশন করতে হবে না, এটা মেইনলি হচ্ছে একটা চার্ট থাকে, অটো ক্যালকুলেট করা একটা চার্ট আছে, ওই চার্টটা প্রোভাইড করে দেওয়া হয় পরীক্ষার সময়। তো যেহেতু এটা ছোট একটা ইয়ে, মানে ইকুয়েশনের কাজ করতেছো, তো এখানে হচ্ছে 4টা বছর ধরা হয়েছে, 4 বছরের জন্য কোনটা কত সেটার ভ্যালু দেয়া আছে। হ্যাঁ, এটা একটু মেমোরাইজ করে নিও। এরপরে ক্যালকুলেশনটা তো তখন আমি বুঝিয়ে দিলাম, এই যে ডিসকাউন্টের ক্ষেত্রে আমরা যখন ক্যালকুলেশন করেছি নেট প্রেজেন্ট ভ্যালু কিভাবে করব, আমাদের তো এই যে ম্যাডাম ফ্যাক্টর। হ্যাঁ বলো। ম্যাডাম আগের টপিক একটু আরেকবার বলেন, ওটা একটু আগে একটু আগে যে টপিকটা বলতেন। নেট প্রেজেন্ট ভ্যালু, জি ম্যাডাম। নেট প্রেজেন্ট ভ্যালু হচ্ছে আমার বর্তমানে টাকার যে ভ্যালুটা সেটা কত, হ্যাঁ, এবং হচ্ছে বর্তমানে যেহেতু আছে এই একটা ভ্যালু, পরের বছরে কি সেম থাকবে, চেঞ্জ হবে না? টাকার ভ্যালু কি আমাদের কমে যায় না বছর বছর? জি তো ম্যাডাম, সেই ইনফ্লেশন হিসেবেই, হ্যাঁ হ্যাঁ, সেই হিসেবেই দেখো এখানে ইয়ার 1 2 3 4 লেখা আছে, দেখছো? এবং বলা আছে যে আমরা যদি 10% করে ধরি ডিসকাউন্ট রেট, মানে কি এখন চলতেছে 2024, 2025-এ আমার হচ্ছে রেটটা কি আরেকটু কমে যাবে না? তো 10% হারে যদি কমে তখন সেটার ভ্যালু কত হবে সেটা এখানে ক্যালকুলেশন করে দেওয়া আছে, এটা তোমার ক্যালকুলেশন করতে হবে না। এটার একটা বিশাল বড় যারা এই যে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট বা ফাইন্যান্স নিয়ে পড়ে, এইগুলো নেট প্রেজেন্ট ভ্যালু, ফিউচার ভ্যালু, তারপরে হচ্ছে আরো কি কি জানি ছিল, এখন আপাতত খেয়াল নাই। ওগুলোর তোমার অনেক বড় একটা চার্ট থাকে, অ্যাকাউন্টিং এর একটা চার্ট থাকে, এগুলো ক্যালকুলেশন করে দেয়া থাকে। আমরা যখন এগুলো নিয়ে বড় বড় টাকার হিসাব করি, যে 10 বছর পরে, হ্যাঁ 10 বছর পরে আমার টাকার মূল্য কত হবে, তখন কি করা হয় ওই ভ্যালুটা দেখে আমরা জাস্ট বর্তমান আমার যে টাকার ভ্যালুটা সেটার সাথে মাল্টিপ্লাই করে দিলে 10 বছর পরে আমার টাকার ভ্যালু কত হবে সেটার একটা অ্যান্সার চলে আসে, যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি। ম্যাডাম এই ক্যালকুলেশন যদি আমাদের করতে হবে নাকি অটো দেওয়া থাকবে? এই যে এটা তো দেয়াই আছে, দেখো না ডিসকাউন্ট ফ্যাক্টর যেটা 2 নাম্বার এখানে তো আছে। এখানে দেয়া আছে না, এটা তোমার দেয়াই থাকবে। কিন্তু হচ্ছে যেহেতু আমি বলছি এখানে আমি শর্ট করে দেখিয়েছি 5 বছরের জন্য, তোমাদের তো আর 10 বছর 20 বছরের জন্য ক্যালকুলেশন করতে হবে না, এত বড় ডিটেলও পড়াচ্ছি না বা পড়ানো হয়ও না, এটা যেহেতু বেসিক কোর্স। তো সেই ক্ষেত্রে তোমরা শুধু 5 বছরের জন্য যে অল্প, যেহেতু এটা মুখস্থ করে নিবা, এই ভ্যালুটা মুখস্থ করে নিবা, এটার কঠিন কিছু না, তাই না? করে দেন হচ্ছে কি করবা, আমার যে ইনফ্লোটা হয়েছিল সেটার সাথে মাল্টিপ্লাই করলেই নেক্সট ভবিষ্যতে যে 4 বছরের সময় আমার কেমন একটা ভ্যালু হবে টাকার, সেটা কিন্তু চলে এসেছে। ওকে, তো আমরা দেখতে পাচ্ছি এখানে যে প্রেজেন্ট ভ্যালু যেটা দেওয়া আছে 4 নাম্বার ইয়েতে, কলামে,
3 = 1 × 2, মানে হচ্ছে 1 নাম্বার আর 2 নাম্বার যদি মাল্টিপ্লাই করো এটা হইলো। তো হওয়ার পরে এটা হলো কি আমার প্রেজেন্ট ভ্যালুটা বের হলো। এটা সম্পূর্ণটা আমরা যখন এড করব, মানে কি করব, যোগ করব। যোগ করলে আমার অ্যান্সার কত হইতেছে? 34,380। এটাকে আমরা বলতেছি বর্তমানের মূল্য, যে আমার 1 লক্ষ ইনভেস্টমেন্ট করেছিলাম, তারপরে কি হইলো, আগামী 4 বছরে এত টাকা উঠে আসলো বা উঠে আসবে। এটা তো আমরা আগে থেকে হিসাব করি, তাই না? মোটামুটি, বা হচ্ছে একটা অ্যাসাম্পশন করে নেই যে এরকম আমার আসবে। তো এরকম যদি হয় সেটা ক্যালকুলেশন করলাম, তো আমার হাতে তাহলে আর থাকলো, থাকবে কত, 34,000 সামথিং। এটা হচ্ছে আমার নেট প্রেজেন্ট ভ্যালু। ওকে, এটা ক্যালকুলেশন করব আমি এর জন্য, সেম ভাবে বি এর জন্য ক্যালকুলেশন করব। ওকে, যদি আমরা এগুলো ক্যালকুলেশন করি, এখান থেকে আমরা কি করতে পারি, আমাদের যে ডিসকাউন্টেড যেই ক্যালকুলেশন গুলো আছে, যেমন আমরা একটা শিখেছি পেব্যাক পিরিয়ড, সেটা সহজে বের করে ফেলতে পারি। আরো অনেক বড় বড় হিসাব আছে, সেগুলো আর তোমাদের এখানে আর দেখানো হয়নি, কারণ হচ্ছে যেহেতু বলেছি আমরা জাস্ট প্রজেক্ট ম্যানেজমেন্টের বেসিক কিছু পড়ছি। আপাতত যেটা না জানলে নয়, সেইগুলো তোমাদের জানানো হয়েছে। পারবো, ব্যাপারটা কি বলেছি, আমরা যখন ডিসকাউন্টেড ক্যালকুলেশন করব আমার তখনই পার্সেন্টেজ লাগে, এর আগে পার্সেন্টেজ লাগে না। ওই পার্সেন্টেজ ক্যালকুলেশন করতে গেলে এই ভ্যালু গুলো লাগে। ঠিক আছে, এতটুকু যদি বুঝতে পারো। আমি একটু দ্রুত শেষ করি, কারণ 11টার দিকে আবার অন্য ডিপার্টমেন্টের ক্লাস আছে, এরা আবার নক করা শুরু করে দিবে। এখানে যে টপিক গুলো আছে, ফিজিবিলিটি স্টাডি, হ্যাঁ, ফিজিবিলিটি স্টাডি, এখানে থিওরিটিক্যাল কথা, এটা তোমরা একটু নিজেরা পড়ে নিও। আমি যখন এই প্রজেক্ট ম্যানেজমেন্ট টপিকটা শুরু করেছিলাম, তখনও বলেছিলাম যে আমরা এটা প্রজেক্ট নিয়ে কাজ করব কি করব না, সেটা ডিপেন্ড করে ওই প্রজেক্টের অ্যানালাইসিস এর উপরে। কি অ্যানালাইসিস করব, যে ওই প্রজেক্টটা ফাইন্যান্সিয়ালি আমার জন্য ফিজিবল কিনা, মানে টিকবে কিনা, হ্যাঁ, সেইটা। টেকনোলজিক্যাল বিভিন্ন ইস্যু আছে, আমরা ডিরেক্ট এটাতে চলে যাই। টিলস একটা ফ্যাক্টর আছে, এই 5টা এই ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে আমার হচ্ছে, বা কম্পোনেন্টের উপর ডিপেন্ড করে ফিজিবিলিটি স্টাডি করা হয়। টেকনিক্যাল যে ইস্যুগুলো আছে, এটা ফিজিবল হবে কিনা, টেকনিক্যালি প্রজেক্ট আমার জন্য ফিজিবল হবে কিনা, আমরা সেটা হিসাব করি। তারপরে ইকোনমিক্যাল দিকগুলো দেখি, যেমন একটু আগে আমরা মোটামুটি একটা ইকোনমিক্যাল ইস্যু নিয়ে আলোচনা করেছি, সেটা আমরা দেখবো যে এটা আমার জন্য অ্যাফোর্ডেবল হবে কিনা, প্রফিটেবল হবে কিনা। আমরা যে প্রজেক্টটা নিয়ে কাজ করছি সেটা আমার সেই দেশের জন্য লিগ্যাল প্রজেক্ট কিনা, সেগুলো নিয়ে অ্যানালাইসিস করা। তারপরে হচ্ছে যে প্রজেক্টটা আমি প্রপোজ করেছি সেটা আমার প্রতিষ্ঠানের জন্য ভালো হবে কিনা, বা আমার প্রতিষ্ঠান আমার প্রপোজালটা একসেপ্ট করবে কিনা, সেটা আমার হচ্ছে অ্যানালাইসিস করা। দেন হচ্ছে কি শিডিউলিং করা। শিডিউলিংটা আমরা দেখিয়েছি। শিডিউলিংটা হচ্ছে, তোমাদের দেখাই নাই, কিন্তু শিডিউলিংটা তোমরা করেছো, যেমন সিপিএম আর পার্ট করেছো না, সেটা হচ্ছে শিডিউলিং এর একটা অংশ, যে আমরা একটা প্রজেক্ট যখন শুরু করব কত সময়ের মধ্যে শেষ করব, একটা টাইমলাইন সেট করে দেওয়া, যে প্রজেক্ট আমি সময়ের মধ্যে শেষ করতে পারবো কিনা। তো এটারই হচ্ছে ডিটেল তোমরা হচ্ছে এখানে দেখে নিও, এটা আগাইলাম না। আরো কিছু আছে, মার্কেটের ফিজিবিলিটি টেস্ট করা, যে মার্কেটে এই প্রজেক্টটা চলবে কিনা, রিসোর্স গুলো দেখা, যে আমার এক্সিস্টিং যে রিসোর্স গুলো আছে সেগুলো দিয়ে আমি আমার প্রজেক্টটা রান করতে পারবো কিনা। কালচারাল কিছু ইস্যু আছে, মানে হচ্ছে যেই প্রজেক্টটা বা যে প্রপোজালটা আসছে সেটা আমার বাংলাদেশের কালচারের সাথে যায় কিনা সেটা দেখা। ফিনান্সিয়াল ইস্যু গুলো বলেছি। সোয়াট অ্যানালাইসিস করা, এই প্রজেক্টের স্ট্রেংথ কি, উইকনেস কি, আমার ভবিষ্যতে কি কি অপরচুনিটি আছে, বা হচ্ছে এটা রান করতে গেলে কি কি থ্রেট আমরা পেতে পারি, সেই জিনিসগুলো খুবই সিম্পল। ওকে, এগুলো তোমরা দেখে নিবা। সাথে হচ্ছে এখানে কিছু অ্যাসাইনমেন্ট দেওয়া, যদিও এটা ক্লাসে যখন করাইতাম তোমাদের দিতাম, তো আপাতত যেহেতু অনলাইনে করছি তাও আবার দিচ্ছি। করবা কি, এগুলো প্র্যাকটিস করবা। দিয়েছিলাম না তোমাদের, কাকে কোন ব্যাচকে জানি দিয়েছিলাম, ডিপার্টমেন্টকে। তোমরা এগুলো একটু দেখবা, হ্যাঁ, দেখে প্র্যাকটিস করবা। পারবা না? এটা ছিল আমাদের 2 নাম্বার চ্যাপ্টারের টোটাল পড়ালেখা। কি আর যে আমরা কি পড়লাম এটাতে আমি আবার রিক্যাপ করি। প্রজেক্ট নিয়ে পড়েছি, আর কি পড়লাম, সিপিএম পার্ট বললাম, আর লাস্টলি হচ্ছে কি ক্যাপিটাল বাজেটিং বললাম, মানে ফিজিবিলিটি আমরা টেস্ট করলাম।
তো এখানে আবার ওই তোমরা একটু প্র্যাকটিস যেন করতে পারো, এই জন্য আরো 2টা অ্যাসাইনমেন্ট দেওয়া আছে। সবাই একটু ভালো করে দেখে নিও, আর যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে জিজ্ঞেস করো। তো আজকে এই পর্যন্তই। এই পর্যন্ত কারো কি কোনো প্রশ্ন আছে? কোনো জিজ্ঞাসা যদি থাকে করতে পারো। যদি না থাকে আমি তাহলে শেষ করে দিই। ম্যাডাম বলো। আগামীকালকে আমাদের একটু সিটি আছে চ্যাপ্টার 1, ওটা কি আমরা সব পড়বো নাকি? চ্যাপ্টার তো অনেক বড় তো। জি ম্যাম, একটু বলেন একটু কাইন্ডলি। ম্যাম সিটি তো সবগুলো আগামীকালকে ডিপার্টমেন্টে অনলাইনে নেওয়া যায় কিনা? শোনো, আগামীকালকে এবং পরবর্তীতে তোমরা যেহেতু 5 ডিপার্টমেন্ট একসাথে আছো, যাদেরই সিটি পরীক্ষা থাকুক, 1 নম্বর চ্যাপ্টার একটু বড়, তো ওইটা থেকে কি পড়বা সেটাই তো জানতে চাইতেছো। তো সিটি পরীক্ষার জন্য তোমার এত ডিটেল কিছু পড়ার দরকার নাই। ক্লাসেও বলেছিলাম যে আমরা হচ্ছে লেবার ল যেটা ছিল, হ্যাঁ, লেবার ল এর জাস্ট পয়েন্ট গুলো পড়বা, যেমন হেলথ এন্ড সেফটি ইস্যু গুলো ছিল, ওইটার আন্ডারে কিছু পয়েন্ট ছিল না, ওটার আবার ব্যাখ্যা দেওয়া। তো তোমার তো আর ব্যাখ্যার দরকার নাই। আমি যদি বলি হেলথ এন্ড সেফটি ইস্যু সম্পর্কে কি জানো, বা হচ্ছে ইন্ডাস্ট্রিতে কি কি মেনটেন করা হয়, হ্যাঁ, জাস্ট হচ্ছে ওই টপিক গুলো বলবা, পয়েন্ট গুলো বলে দিবা। এটা হচ্ছে লেবার ল থেকে। আর প্রথমে কি ছিল, লিগ্যাল এনভায়রনমেন্ট ছিল, তাই না? ডেফিনেশন ছিল, টাইপস ছিল। তো তোমার ওগুলো সব পড়তে হবে। টাইপস টাইপস ছিল 5টা, ওই 5টা একটু ডিটেল পড়বা। যেহেতু তোমরা ডিপার্টমেন্ট অনেকগুলো, তো কোশ্চেনও তোমার একটু ভ্যারাইটি রাখা লাগে, তো সবাই ওটা একটু ডিটেলেই পড়বা। সেট ওয়াইজ আমি সেট করেছি, কোশ্চেনে সেট হিসেবে আসবে, এক একজনের এক একটা আসতে পারে। তো আম, 5টা তোমরা একটু ডিটেলেই পড়বা, যেমন টেকনোলজিক্যাল ছিল, ইকোনমিক্যাল ছিল, আরো কি কি জানা ছিল, সোশ্যাল ছিল, ডেমোগ্রাফিক ছিল না, 5টা টাইপ জি না ম্যাম, লিগ্যাল, পলিটিক্যাল ছিল, পলিটিক্যাল, ডোমেস্টিক, সোশ্যাল, পলিটিক্যাল, ইকোনমিক। হ্যাঁ। তো এগুলো তোমরা একটু ডিটেইলে পড়বা। আসতে পারে এরকম যে লিগ্যাল এনভায়রনমেন্ট কাকে বলে, ক্লাসিফিকেশন কি, যে কোনো একটা ডিটেল দাও, বা হচ্ছে আমি নামও বলে দিতে পারি, সেটার একটু কি জানো সে সম্পর্কে, তুমি জাস্ট তোমার ওপিনিয়ন বলবা, এটা তো মুখস্থের কিছু নাই, আমি তো ক্লাসেই বলেছি, তাই না? 10 মিনিটের জন্য কতগুলো কোশ্চেন থাকতে পারে? 5টা 5টা কোশ্চেন থাকবে, সবগুলোর মার্কস হচ্ছে 2 করে। তো 2 এর জন্য তোমার হচ্ছে এত ডিটেল পড়তে হবে না, বললামই তো, জাস্ট এইটা একটু ডিটেল পড়বা, হ্যাঁ, এই টাইপসটা। আরেকটা ডিটেল পড়বা হচ্ছে যে কন্ট্রাক্ট ল, অ্যাক্ট। টাইপস ছিল না, ভ্যালিডিটির উপরে, ফরমেশন পারফরমেন্স এর উপরে, এগুলো তো সিটির প্রশ্ন, এটা তো কমন প্রশ্ন, এটা তো বুঝোই তোমরা। তো সেটা পড়বা, এটা খুব ইম্পর্টেন্ট। এবং হচ্ছে ক্লাসে আরো বলেছিলাম যে এই কি ছিল জানি, কন্ট্রাক্ট, তারপরে কনসিডারেশন, এগ্রিমেন্ট, এগুলো যদি তুমি ভ্যালিড করতে চাও বা হচ্ছে লফুল করতে চাও, কি কি নিয়ম মেনে চলা উচিত, বা কোন টপিক গুলো হলে, কোন কন্ডিশনস গুলো থাকলে আমরা এটাকে লফুল বলি, এটা তোমার জানতে হবে। এটা সিটির জন্য ইম্পর্টেন্ট। এগুলোই তো বলবা। আর বাদ দেওয়ার মতো যদি বাদ দিতে চাও, ইয়ে ছিল না, ইন্ডাস্ট্রি টাইপস ছিল, র ম্যাটেরিয়াল উপরে, ওইটা প্রয়োজন নাই। জাস্ট পড়বা সাইজের উপরে, স্মল সাইজ আর বিগ সাইজ, এটা তো পারবাই, এটা পড়বা। আর হচ্ছে ওনারশিপের উপর ডিপেন্ড করে, পার্টনারশিপ ছিল, তারপরে হচ্ছে কি কি জানি ছিল, এখন খেয়াল নাই, ওগুলো পড়বা, এই 2টা। হ্যাঁ, আর হচ্ছে ইনসেপটিভ টাইপের একটা কথা ছিল, ইনসেনটিভ। জি ম্যাম, ইনভেস্টমেন্ট ইনসেনটিভ। যদি তুমি এত করো এত পার্সেন্ট তোমার ট্যাক্স মাফ হবে বা এরকম, এগুলো জাস্ট তোমাদের জানানোর জন্য, এটা মুখস্থের কিছু নেই, ক্লাসেও বলেছি। এই তো, এগুলো বাদ, এছাড়া বাকি যা আছে সব একটু ওভারলুক করে দেবা, আর তো কিছু নেই, একটু দেখে যাবা। আমি ইন্ডাস্ট্রিয়াল ডাইভার্সিফিকেশন যে বলছেন, এটাও তাহলে আমরা বাদ দিয়ে পড়বো? না না, এটা পড়তে হবে, এটা ইম্পর্টেন্ট। ইন্ডাস্ট্রিয়াল ডাইভার্সিফিকেশন ডেফিনেশনটা পড়বা অন্তত, আর কিছু বল, ডেফিনেশন, ডাইভার্সিফিকেশন বলতে কি বুঝো? বুঝতে পারছি। ঠিক আছে ম্যাম, সাজেশন থেকে আরেকবার রিক্যাপ করা যাবে? আচ্ছা, প্রথম থেকে আবার বলি, লিগ্যাল এনভায়রনমেন্ট ডেফিনেশন পড়বা, ক্যারেক্টারিস্টিক পড়বা এবং টাইপস পড়বা। এইগুলো সবগুলোই পড়তে হবে। টাইপস এর ডিটেল পড়তে হবে, ডিটেল থাকতে পারে।
তারপরে হচ্ছে কন্ট্রাক্ট কাকে বলে এবং হচ্ছে কন্ট্রাক্ট টাইপস গুলো ছিল ভ্যালিডিটির উপর, পারফরমেন্স এর উপর, আর জানি ফরমেশনের উপর, তিনটা ছিল। এই তিনটারও আরো ডিটেল পড়তে হবে, মানে ডেফিনেশন গুলো পড়তে হবে, এগুলো সিটির প্রশ্ন। সাথে হচ্ছে এই যে কনসিডারেশন, তারপরে হচ্ছে পার্টি এগ্রিমেন্ট গুলো, ওরা যদি লফুলি করতে চায় ওদের কি কি কন্ডিশন মানতে হয়, এগুলো বলেছি না, ক্লাসে আলোচনা করেছিলাম না, ওগুলো পড়বা, এগুলো ইম্পর্টেন্ট সিটির প্রশ্নের জন্য। এই আর হচ্ছে লাস্টের দিকে ছিল লেবার ল। লেবার ল এর যতগুলো ছিল টাইপস অফ ওয়ার্কার, তারপরে কি ছিল হেলথ অ্যান্ড সেফটি ইস্যু, হাইজিন ইস্যু, ওয়ার্কিং আওয়ার, এগুলো কি করবা, জাস্ট পয়েন্ট করবা, হ্যাঁ, যে হেলথ অ্যান্ড সেফটির কোন ইস্যুগুলো দেখবা, জাস্ট পয়েন্ট, যে ক্লিনলিনেস থাকতে হবে, লাইটনেস থাকতে হবে, ডাস্ট অ্যান্ড ফিউম এগুলো যেন না থাকে, এরকম টাইপের কথাবার্তা গুলো, জাস্ট পয়েন্ট গুলো পড়বা, ভিতরের ডিটেল দরকার নাই আপাতত, ফাইনালের জন্য দিতে হবে। এই আর লাস্টে ছিল না কিছু ডেফিনেশন ছিল না, ওই যে গো স্লো, তারপরে শাটডাউন টাইপের, এগুলো আপাতত দরকার নাই, ওই ডেফিনেশন গুলো বাদ, লাস্টে 2টা স্লাইড। ওকে, আর হুম। বাদ কি দিলাম, ওই যে ইনভেস্টমেন্ট ইনসেপটিভ ছিল একটা, এটা বাদ দাও। আর হচ্ছে টাইপস, আমার ইন্ডাস্ট্রির যে টাইপস ছিল সেটার মধ্যে প্রথমটা খালি বাদ, যে র ম্যাটেরিয়াল উপর ডিপেন্ড করে ইন্ডাস্ট্রিকে আমরা যে ভাগ করি 4 ভাগে, ওইটা বাদ, এছাড়া বাকি সব পড়বা। ঠিক আছে, জি ম্যাম। এটা সব ডিপার্টমেন্টের জন্যই সমান সাজেশন দিয়া। ম্যাম, তো সিটি তো জাস্ট লেকচার 1 এর উপরে না, মানে আরো কয়েকটা স্লাইড দেওয়া ছিল ওই যে ল এর বেস করে, ওগুলো কি পড়তে ওগুলো হবে? পড়তে হবে না, আমি তো তোমাদের ক্লাসেই বলেছি ওগুলো তোমরা ডিটেইল পড়তে গেলে ওগুলো ফাইনালের জন্য লাগবে, কারণ ফাইনালে তো একটু ব্রড করে লিখতে হয়, তখন তোমরা সাপোর্ট নিবা ওইখান থেকে। হ্যাঁ, আর স্লাইডে যেগুলো এটা তো শর্ট করে দেওয়া, আপাতত স্লাইড সিটির জন্য, আর ফাইনালের জন্য সাপোর্টিং হিসেবে তোমার রেফারেন্স বই যদি বলো ওই হিসেবে তোমার ওইটা দেওয়া। ঠিক আছে, ইয়েস ম্যাম। ওকে, তাহলে তোমাদের আর কোনো জিজ্ঞাসা আছে? না ম্যাম। ঠিক আছে, তাহলে আজকের মতো এখানে শেষ করে দিচ্ছি। আগামীকাল যেহেতু সবাই আসো একটু বলে দেয় যাদের সিটি পরীক্ষা হবে, সবাইকে আবার বলতেছি যে তোমরা সময় মতোই ক্লাসে চলে যেও, এবং হচ্ছে 6টা সুন্দর করে কলাম করবা, এবং হচ্ছে আইডি ওয়াইজ বসবা সবাই।